প্রিয় শিক্ষার্থী, গুড আফটারনুন। আমরা আজকে বরাবরের মধ্যে আজকে একটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আমরা জানি সবাই করোনা ভাইরাসে ভয়ে আমরা গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থায় আমাদের পড়াশোনা চালাতে হবে, আর তা হবে ভার্চুয়াল, অনলাইন ভিত্তিক পড়াশোনা। সারা দেশের ন্যায় আমরাও অনলাইন ভিত্তিক পড়াশোনা শুরু করেছি এবং এই অনলাইন ভিত্তিক পড়াশোনার পরিধি অল্প কিছুদিনের মধ্যেই আরও ব্যাপক রূপ লাভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী, এদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই যে যারা অনলাইনের সুযোগের মধ্যে নেই তারা সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তারপরে ইন্টারনেটের কানেক্টিভিটি, এগুলি প্রত্যেকের জীবনে এখন অত্যাবশ্যক। কারণ শিক্ষা জীবন বহুদিন ধরে, প্রায় 3 মাস ধরে ব্যাহত হতে চলছে এবং এই অবস্থা আরও 6 মাসও যেতে পারে। আমরা অত্যন্ত অ্যালার্মিং অবস্থায় আছি, ভয়ঙ্কর একটা অবস্থায় আছি এবং এই সামনে আরও কড়াকড়ি আসতে পারে। কাজেই পড়াশোনা বাসায় বসেই করতে হবে। আর কেউ যদি মনে করে যে পড়াশোনা করবে না, সেও পারবে, কারণ এই বছর অটোফাসের ব্যবস্থা হবে। তো এখন অটোফাস হয়তো ফার্স্ট নেওয়া যাবে, কিন্তু লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করা, নিজের মেধার স্তর অগ্রগতি করা, এটা কিন্তু আর হলো না। প্রমোশন নেওয়া যাবে, কিন্তু মেধার স্তরের কিন্তু উন্নয়ন ঘটবে না। যারা মেধার স্তরের উন্নয়ন ঘটাতে হয় তারা অবশ্যই এখন অনলাইন ভিত্তিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। যাই হোক, আমি আর কথা লম্বা করছি না। আমরা আজকে আমাদের যে পাঠে চলে যাচ্ছি। আমাদের পড়ানোর বিষয় হচ্ছে আজকের টপিকটা হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনটা হবে জেএসসি, এসএসসি, এমনকি এইচএসসি স্ট্যান্ডার্ড। যাই হোক, আমরা এসএসসি, জেএসসি স্ট্যান্ডার্ড ন্যারেশন করব। আজকে পার্ট 1 নিয়ে আমি আলোচনায় যাব, আর পরবর্তীতে আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে পুরো ন্যারেশনকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এরপরে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। যাই হোক, দেখা যাক আজকে আমি এখানে কি আলোচনায় নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যে স্লাইডে যা দেখছি সেটা হলো আমাদের ন্যারেশনে এখানে আমি কয়টা জিনিস করেছি, তোমরা খেয়াল করবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলি অবশ্যই রাইট ডাউন করবে। ন্যারেশন আমরা অনেকে হয়তো পারি, জানি, এরকম একটা মুড আছে, বাট একটু বিষয় আমাদের আনক্লিয়ার আছে। ওই আনক্লিয়ার কনফিউশনাল বিষয়টাই আমাদেরকে কনফিউজ তৈরি করে, বিনিময়ে আমরা একটু ভুল করে বসি, নাম্বারটা আমাদের ঘরে আসেনি। তাহলে আমরা আজকে ওই আমাদের যে কনফিউশন যেখানে আছে ওই জিনিসগুলাই ক্লিয়ার করব। চোখ মুজে যাতে আমরা ন্যারেশনের পুরো প্রতিচ্ছবি দেখতে পাই, এরকম একটা অবস্থা আমাদের লাগবে, এবং সেই লক্ষ্যেই আমি আজকের ক্লাসটা রেডি করেছি। এখানে খেয়াল করবা যে নেম অফ সেন্টেন্সেস আমরা লিখেছি 5টা সেন্টেন্স। তো 5টা সেন্টেন্সের উপরেই ন্যারেশন হয়, এটা আমরা জানি যে অর্থগতভাবে যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকারের উপরেই আমাদের ন্যারেশন হয়। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5টার উপরেই মূলত ন্যারেশন হয়। গঠনভেদে সেন্টেন্স যে ওইগুলির উপরে হয় না। যাই হোক, তাহলে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5টা সেন্টেন্স আমি লিখেছি। এখানে লিখেছি রিপোর্টিং ভার্ব, এখানে লিখেছি ইনভার্টেড কমা, এখানে আবার বলেছি উঠে যাক। আমি এটাকে একেবারে বিগিনিং লেভেলের ক্লাস করছি না, যেহেতু তোমরা অনেকেই 10ম শ্রেণীর শিক্ষার্থীর যারা এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে, ওরা বেসিক আইডিয়া আছে যে ন্যারেশনের 2টা অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর পরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর প্রথম যে অংশটা থাকে সেটা হলো রিপোর্টিং ভার্ব। তো এখানে আমরা যা বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে আমি একটা ক্রস দিয়েছি, মানে এটা বুঝাচ্ছি আমি। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন, ইম্পারেটিভে ভার্ব,
অপটেটিভে বলছি মে উইশ লিভ লং, এক্সক্লামেটরিতে বলছি এক্সক্লামেটরি সাইন। অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় বোঝার চেষ্টা করো যে সেন্টেন্স যদি আমরা চিনতে ভুল করি তাইলে কিন্তু আমরা কানেক্টর বসাবো ভুল। সেন্টেন্স যদি আমরা চিনতে ভুল করি তাইলে আমরা কানেক্টরগুলি ভুল বসাবো, কানেক্টরগুলি ভুল বসাবো। তাহলে সেন্টেন্স আমাদের আগে চিনতে হবে ঠিকঠাক মতো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবো আমরা যে সেন্টেন্সের মধ্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা ধরবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যদি বার দিয়ে শুরু হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচ যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটা যদি বার দিয়ে শুরু হয় যে ওপেন দ্য ডোর অথবা ডোন্ট ওপেন দ্য ডোর, এরকম যদি হয় বার দিয়ে যদি শুরু হয় তাইলে সেটা ইম্পারেটিভ। আর যদি মে উইশ লিভ লং এগুলি দিয়ে শুরু হয়, যেমন হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, তো মে দিয়ে শুরু হয়েছে তার মানে এটা ইম্পারেটিভ, অপটেটিভ। বললো যে হি সেড টু মি, সে আমাকে বললো লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, তাইলে লিভ লং দিয়ে শুরু হয়েছে তার মানে এটা অপটেটিভ। আর সেন্টেন্সে যদি এক্সক্লামেটরি চিহ্ন থাকে, আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তাহলে বাক্যটা এক্সক্লামেটরি। তাহলে আমরা কেমনে চিনবো? এক্সক্লামেটরি চিহ্ন দেখলে এটা এক্সক্লামেটরি, মে উইশ লিভ লং দিয়ে শুরু থাকলে এটা অপটেটিভ, আর ভার্ব দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ। আর যদি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য। আর এইরকম কিছুই নাই তার মানে এটা অ্যাসার্টিভ। সাপোজ একটা উদাহরণ দিতে পারি, হি সেড টু মি, তিনি আমাকে বললেন যে আই এম ইল, আই এম ইল, আমি অসুস্থ। তিনি আমাকে বললেন যে আমি অসুস্থ, তাহলে আমি অসুস্থ, আই এম ইল, এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে? তাহলে ইন্টারোগেটিভ না। এখানে ভার্ব দেওয়া শুরু হয়েছে, ভার্ব দেওয়া শুরু হইলে তো আমার তো আছে আই এম ইল, আই আছে সাবজেক্ট, তাহলে কি বাক্য ভার্ব দেওয়া শুরু হয়েছে? তো ভার্ব দিয়ে যদি শুরু না হয়ে থাকে তাহলে ইম্পারেটিভ না। ইন্টারোগেটিভ চিহ্ন নাই যেহেতু ইন্টারোগেটিভ না, এক্সক্লামেটরি চিহ্ন নাই, এক্সক্লামেটরিও না। আই এম ইল বলেছি, এখানে মে উইশ লিভ লং দিয়ে শুরু না, তাইলে অপটেটিভও না, তাইলে আর কি? তাইলে চারটাই না বলেছি, তাইলে কোনটা আসলে এটা অ্যাসার্টিভ? তাইলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কৌশলে আমরা সেন্টেন্সের রকম বুঝতে সচেষ্ট হব। আর সেন্টেন্সের রকম বুঝতে যদি আমরা ভুল করি তাহলে আমাদের কানেক্টর ইউজিংটা ভুল হয়ে যাবে। আর কানেক্টর যদি ইউজ করি ভুলে, তাইলে কি হবে? কানেক্টর যদি আমরা বসাইতে ভুল করি তাইলে আমাদের কি হবে? সেন্টেন্স ভুল হয়ে যাবে না? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের সেইড অথবা টোল্ড ব্যবহার করার কথা। আমি ধরে নিলাম যে এটা ইম্পারেটিভ, আমি হয়তো বুঝতে ইম্পারেটিভ বুঝেছি, তাহলে আমি এরকম একটা কিছু দিয়ে দেব। আমি হয়তো এটাকে অপটেটিভ বুঝেছি, তাহলে এরকম কিছু একটা দিয়ে দেব। আমি এটাকে যদি ইন্টারোগেটিভ মনে করি তাহলে আশ দিয়ে দেব। তাহলে এই জন্য চিনতে হবে ঠিক মতো। তো ঠিক মতো চিনার জন্য আমাদের কি করতে হবে? ঠিক মতো চিনার জন্য কি করতে হবে? আমাদের চিনতে হবে ঠিক মতো কানেক্টর ইউজের জন্য। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব লিখছি, অর্থাৎ ওই যে রিপোর্টিং ভার্বে যে লেখা থাকে সেড টু, হি সেড টু মি, শি সেড টু মি, ইউ সেড টু মি, ওই যে সেড টু থাকে যে, এটাই তো রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তেই তো এগুলি বসবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে এগুলি বসবে না। আমরা ডিরেক্ট নারেশনকে যখন ইনডিরেক্ট করব তখন রিপোর্টিং ভার্ব সেড টু এগুলির পরেই তো আমাদের এগুলি বসবে, এগুলির পরিবর্তেই তো এগুলি বসবে নাকি? আচ্ছা, এরপরে হলো যে ওই যে ইনভার্টেড কমা যে থাকে, ইনভার্টেড কমাটা তো উঠে যাবে, উঠে গিয়ে এখানে একটা কানেক্টর বসবে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে কানেক্টর দিব দ্যাট। সেন্টেন্সটা যদি আমার ইন্টারোগেটিভ হয় তাহলে কানেক্টর দিব ইফ অথবা WH। সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয় তাহলে কানেক্টর দিব আমি টু অথবা নট টু। সেন্টেন্সটা যদি অপটেটিভ হয় তাহলে আমি কানেক্টর দিব দ্যাট। সেন্টেন্সটা যদি এক্সক্লামেটরি হয় তাহলে কানেক্টর দিব দ্যাট। তাহলে আমরা কি দেখলাম যে পাঁচটা সেন্টেন্সের মধ্যে তিন প্রকারের সেন্টেন্সে কানেক্টর বসে দ্যাট, অর্থাৎ অ্যাসার্টিভ, অপটেটিভ আর হলো এক্সক্লামেটরি। এই তিন প্রকারের সেন্টেন্সে বসে কত? দ্যাট। কানেক্টর বসে তিন প্রকারের সেন্টেন্সে দ্যাট। আর বাকি দুই রকম, একটা হলো ইন্টারোগেটিভ আর একটা হলো ইম্পারেটিভ। ইন্টারোগেটিভে বসে ইফ অথবা WH, আর ইম্পারেটিভে বসে টু অথবা নট টু। এটা আমরা প্র্যাকটিক্যাল যখন করতে যাব আরো ক্লিয়ার করব বিষয়টা। এই পর্যন্ত আশা করি আমি এইটুকু বুঝাতে পেরেছি। নেক্সট আমাদের কি আছে আমরা একটু দেখে নিই। আমরা একটা ধারণা রাখি
যে টেন্স পরিবর্তন হয় ন্যারেশনে, যে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায় ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় ফার্স্ট পারফেক্ট, এগুলি তোমরা জানো তাই না? তো এরপরও আমি ওইটা তো জানোই, এটা ছাড়া আমি একটা বিকল্প পদ্ধতি তোমাদের উপস্থাপন করছি। যারা টেন্সের এই ধারাবাহিকতা মনে রাখতে সমস্যা হয় তারা আরো ইজিলি এটা করতে পারবে। আবার এই স্লাইডটা খেয়াল করবে, এখানে এম ইজ আর, এম ইজ আর যদি অর্থাৎ বার পরিবর্তন হবে নিম্নরূপে, এম ইজ আর, এম ইজ আর যদি থাকে তোমার ডাইরেক্ট ন্যারেশনে যদি এম ইজ আর থাকে তাহলে তুমি দিবা ওয়াজ হয়। যখন ডিরেক্ট ন্যারেশনে বলছে আই এম ইল, তাহলে এম আছে না, তাহলে আমি কি দিব ওয়াজ অথবা ওয়ার। বললো দে আর স্টুডেন্ট, দে আর ইয়াং স্টুডেন্ট, হ্যাঁ, বা ইয়াং লার্নার, দে আর ইয়াং লার্নার, তাহলে আর আছে না? তাই আর যেহেতু ডিরেক্ট ন্যারেশনে আছে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমি এম ইজ আর এর পরিবর্তে কি দিব ওয়াজ ওয়ার। এখানে হ্যাভ এস যদি থাকে তার পরিবর্তে কি দিব হ্যাড, ক্যান যদি থাকে কুড, মে থাকলে মাইট, শ্যাল উইল থাকলে শুড উড, বি ওয়ান থাকলে বি টু, বি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইনভার্টেড কমা যে রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার ভেতরে, এই ইনভার্টেড কমার ভেতরে যদি থাকে বি ওয়ান, অর্থাৎ আমি বুঝাইছি আই ডু দ্য ওয়ার্ক, তো এখানে ভার্বটা কি ডু, ডুটা কি বি ওয়ান না নাকি না কিছু? আমি বললাম যে আই গো টু স্কুল, তো এখানে গোটা কি বি ওয়ান না? যদি বি ওয়ান থাকে তাইলে আমরা বসাবো ইনডিরেক্ট করার সময় বসাবো ভি টু, প্রেজেন্ট ফর্ম থাকলে করবো ফার্স্ট ফর্ম। আর যদি ফার্স্ট ফর্ম থাকে, ডিরেক্ট ন্যারেশনে যদি ফার্স্ট ফর্ম থাকে যে আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট যদি থাকে ওয়েন্ট ফার্স্ট ফর্ম, তাহলে আমি কি করব হ্যাড দেব এবং ভার্বের 3 নাম্বার ফর্ম দেব, হ্যাড দেব আর ভার্বের 3 নাম্বার ফর্ম দেব। তাহলে আমরা ডিরেক্ট ন্যারেশনে যদি এইগুলি থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে আমরা এইসব করব। এটা আমাদের মুখস্থ থাকতে হবে। আশা করি তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলি লিখে নিচ্ছ, তো পরবর্তীতে মনে করতে তোমাদের সহজ হবে। এরপরে আমি একটু কথা বলছি পার্সন নিয়ে, এগুলিও তোমাদের জানা, জাস্ট মনে করিয়ে দেওয়া। ফার্স্ট পার্সন আই এবং উই, অর্থাৎ আই হলো সিঙ্গুলার আর উই হলো প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ সিঙ্গুলার, প্লুরাল ইউ উই। থার্ড পার্সন হি শি ইট নকিব, একটা নাম, একটা মানুষের নাম দিছি মানে কি দুনিয়ার সব মানুষই তো থার্ড পার্সন সিঙ্গুলার, এগুলি সিঙ্গুলার। আর এইসবের প্লুরাল হলো দে। দেখো অত্যন্ত সুনির্দিষ্টভাবে এখানে বলেছি যে এইগুলি সিঙ্গুলার, প্লুরাল কিন্তু একটাই দে। আরো যদি থাকতো তো আমি এখানে লিখতাম ফার্স্ট পার্সন আই একটাই, কিন্তু আরো থাকলে তো লিখতাম, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু 4টা লিখেছি। এরকম আরো লেখা যাবে, 400 লেখা যাবে, 4000 লেখা যাবে। তার মানে কি থার্ড পার্সন সিঙ্গুলারের পরিধিটা অনেক অনেক বিশাল ব্যাপক, এটা আমাদের মাথায় ঢুকতে হবে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেখানে 90% ছাত্রছাত্রীর ভুল হয় ন্যারেশনে, 90% ছেলে মেয়ে যেখানে ভুল করে, এই ভুলের জায়গায় আমি চলে আসছি। এটা অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল করতে হবে। এটা আমি যখন উদাহরণে যাব তখন ক্লিয়ার করব, এখন জাস্ট বলে যাচ্ছি। এখানে বলছি পার্সন পরিবর্তন হবে নিম্নরূপে। পার্সন তো আছে আমাদের, আছে না পার্সন? অর্থাৎ ন্যারেশনে বলে না রে, যখন হি সেড টু মি, সে আমাকে বলল, হ্যাঁ, আই এম ইয়োর ব্রাদার, আমি তোমার ভাই। সে আমাকে বলল, হি সেড টু মি, হি সেড টু মি, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভেতরে বলল আই এম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, এটা হলো রিপোর্টেড স্পিচ। তো এখন ওই রিপোর্টেড স্পিচের কিন্তু পার্সন চেঞ্জ হয়, ইনভার্টেড কমার ভেতরে পার্সন চেঞ্জ হয়। এবং পার্সনটা কিভাবে চেঞ্জ করব, পার্সনটা কিভাবে চেঞ্জ করব এটা এখানে বলেছি। ফার্স্ট পার্সন যদি হয়, অর্থাৎ আই যদি হয় অথবা উই হয়, আই এবং উই ফার্স্ট পার্সন না? ফার্স্ট পার্সন যদি হয় তাহলে ফার্স্ট প্লেস অনুযায়ী বদলাবো, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেকেন্ড প্লেস অনুসারে বদলাবো, আর যদি থার্ড পার্সন হয়
তাহলে নো চেঞ্জ। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে কথাটা যদি হি দিয়ে শুরু হয়, শি দিয়ে শুরু হয়, নকিব দিয়ে শুরু হয়, ইট দিয়ে শুরু হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে যদি শুরু হয়, তাহলে ওই পার্সনটা আর বদলানো যাবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? রিপোর্টেড স্পিচ এর ভেতরে যে পার্সনটা থাকে, যদি তা থার্ড পারসন সিঙ্গুলার হয়, যদি তা থার্ড পারসন হয়, তাইলে এটার কোনো চেঞ্জ হবে না। আর যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ফার্স্ট প্লেস অনুসারে, সেকেন্ড পারসন হলে সেকেন্ড প্লেস অনুসারে। এখন কথা হইতে পারে ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেসটা কি চা, এটা আমি এক্সাম্পলে ক্লিয়ার করব। এটা আর আমি এখন এই স্লাইডটা একটু পরে যাচ্ছি, আমরা আগে এক্সাম্পল ঘুরে আসি। এই যে এক্সাম্পল, আশা তো করি দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, এক্সাম্পলগুলি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওখানে আমরা একটা এক্সাম্পলে আসছি। ডিরেক্ট নারেশনে বলছে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, ইউ ডু নট ডু ইউর ডিউটি, তুমি তোমার দায়িত্ব পালন করো না, অর্থাৎ তুমি তোমার পড়াশোনা ঠিক মতো করো না। আমাদের ছাত্র যারা, আমাদের দায়িত্ব তো মেইনলি পড়াশোনা। মা বললেন যে তুমি তোমার পড়াশোনা ঠিক মতো করো না বলছেন, তাই না? তাহলে প্রথমেই আসি আমরা যে এখানে তো মাই মাদার সেড টু মি, এই অংশটা কি বলছিলাম? রিপোর্টিং ভার্ব। এই অংশটাই রিপোর্টিং ভার্ব। এই যে সেড টু, রিপোর্টিং ভার্ব। আর এটাই হলো ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা, এই অংশটা কি বলে? রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হয়, তবে বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হইলে পরিবর্তন হয় না। তা আমাদের এখানে কোন পারসন আছে? হি, ইউ। এখানে কি আছে? ইউ তো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হবে সেকেন্ড প্লেস অনুসারে, আর ফার্স্ট পারসন হবে ফার্স্ট প্লেস অনুসারে। এখন বলছিলাম যে ফার্স্ট প্লেস কোনটা, সেকেন্ড প্লেস কোনটা, একটু খেয়াল করি আমরা। এখানে মাই মাদার হলো এই বাক্যের সাবজেক্ট, মাই মাদার। অ্যাটেনশন প্লিজ। মাই মাদার হইল এই বাক্যের সাবজেক্ট, আর মি হইল অবজেক্ট। মাই মাদার হইল সাবজেক্ট, মি হইল অবজেক্ট। ওই মাই মাদারকে আমি বুঝাইছি ফার্স্ট প্লেস, আর মি কে বলছি আমি সেকেন্ড প্লেস। কথা কি ক্লিয়ার? ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেস আমি কি মিন করেছি এটা আমি ক্লিয়ার করে দিলাম একটাতেই, সবগুলাই আমি এই বুঝিয়েছি। ফার্স্ট প্লেস বলতে বুঝিয়েছি সাবজেক্টকে, আর সেকেন্ড প্লেস বুঝিয়েছি অবজেক্টকে। কথা ক্লিয়ার? তাহলে এখানে আমার কি আছে? ইউ আছে। ইউটা কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে কি? সেকেন্ড প্লেস অনুসারে। সেকেন্ড প্লেস কোনটা আমার? মি, এটা অনুসারে। সেকেন্ড প্লেস এটা অনুসারে নাকি? এটা অনুসারে। এখানে কি আছে? মি। মি মানে কোথা থেকে আসলো? আই থেকে। তাহলে এখানে কি হবে? আই হবে। এখানে কি হবে? আই হবে। আচ্ছা, এবার আমরা অন্য কাজে যাই। যে সেন্টেন্সটা চিনছি তোমরা, সেন্টেন্সটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ। আমি তো উপরে লিখেই দিয়েছি, কিন্তু পরীক্ষায় তো লিখে থাকবে না। কিন্তু আমি যেভাবে বলছিলাম সে অনুযায়ী কিন্তু চিনা যায় এটা অ্যাসার্টিভ। আর এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? এখানে কি এক্সক্লামেটরি চিহ্ন আছে? এখানে কি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে? এখানে কি উইশ আছে, লিভ লং আছে? তাইলে তো পাঁচটার চারটাই না। তাইলে কোনটা? অ্যাসার্টিভ। তে অ্যাসার্টিভে কি বসে? অ্যাসার্টিভে কি হয়? টোল্ড হয় নাকি? তাহলে আমরা সেড টুর পরিবর্তে কি দিব? টোল্ড দিব। আর ইনভার্টেড কমা উঠাইয়া কি দিব? দ্যাট দিব। ইনভার্টেড কমা উঠাইয়া কি দিব? দ্যাট। অ্যাসার্টিভে তো কানেক্টর দ্যাট, এক্সক্লামেটরিতে কানেক্টর দ্যাট, অপটেটিভে কানেক্টর দ্যাট। শুধু দুইটার মধ্যে ভিন্ন। একটা হলো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে হইলো ইফ অথবা WH,
আর অপটেটিভ ইম্পারেটিভ হইল টু অথবা নট টু, টু অথবা নট টু, ওটা আমরা প্র্যাকটিক্যালি গেলে বলবো। যাই হোক, তাহলে এটার আনসার হচ্ছে কি, মাই মাদার টোল্ড মি দ্যাট ইউ। ইউ তো সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেস অনুসারে, তাহলে মি আছে, তে মির সাবজেক্ট ফর্ম কি, এখানে ফইলা তো সাবজেক্ট বসবে, পয়লা সাবজেক্ট বসবে না নি, তাহলে কি হবে, এখানে আই হবে, আই। আর এখানে আছে কি ডু নট ডু করো না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, ডু নট ডু প্রেজেন্ট ইনডিফিনিট না, ভার্বের প্রেজেন্ট ফর্ম না, তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে, ফার্স্ট ফর্ম। আমি বলেছিলাম বি1 থাকলে বি1 থাকলে বি2, তাহলে ডু নটের ফার্স্ট ফর্ম কি, ডিড নট না, ডু নটের ফার্স্ট ফর্ম কি, ডিড নট, তাহলে আই ডিড নট ডু ইওর ডিউটি মানে ইওরটা কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে কোথায়, সেকেন্ড প্লেস অনুসারে, সেকেন্ড প্লেসে কি আছে, মি, তে মির পসেসিভ কি, এখানে তো ইওর আছে, ইওর পসেসিভ না। আমরা এক সময় পড়েছিলাম ক্লাসে সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম, তাহলে এটা তো পসেসিভ ফর্মে আছে, তাহলে মি এর পসেসিভ ফর্ম কি, মাই না, তাহলে হবে মাই ডিউটি, মি এর পসেসিভ কি হবে, মাই ডিউটি, কথা ক্লিয়ার। তাহলে কি হবে, মাই মাদার টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি, মাই মাদার টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি, আমার মা আমাকে বললেন আমি নাকি আমার কাজ ঠিক মতো করি না, এই তো বিষয়টা, এই হলো ইনডিরেক্ট। এখন দেখি আমরা আনসারের সাথে মিলিয়ে নিই, হয়েছে তো আশা করি নাকি। তাহলে নেক্সট একটা এক্সাম্পলে যাই, আমরা দ্রুত এক্সাম্পলগুলি করব। আই সেড টু হিম আই ওয়ান্ট টু মেক এ বক্স, আমি তাকে বললাম যে আমি একটা বক্স তৈরি করতে চাই, তো এখানে কি আছে, সেড টু থেকে কি দিব আমরা, টোল্ড দিব, আই টোল্ড হিম, এরপরে কি দিব, কানেক্টর কি দিব, দ্যাট, আই টোল্ড হিম দ্যাট, এরপরে এখানে আসো, একটু খেয়াল করি আমরা সবাই, অ্যাটেনশন প্লিজ, এখানে আই আছে নাকি, আই, তে আই থাকলে আই কোন পারসন, ফার্স্ট পারসন, তে ফার্স্ট পারসন কোন প্লেস অনুসারে, ফার্স্ট প্লেসে কি আছে, আই আছে, তাইলে কি হবে, এখানে তো আই দিব আমরা, এই আই কি চেঞ্জ হবে, কেন, আই তো ফার্স্ট পারসন তো ফার্স্ট প্লেস অনুসারে, তে ফার্স্ট প্লেসে তো আমার আই আছে, তাহলে তো এখানে আই হবে, তাহলে আই টোল্ড হিম দ্যাট আই, এখানে আছে বি1, ওয়ান্ট কি, ওয়ান তো বি1 হইলে কি হবে বলছিলাম, ভি2, তাহলে ওয়ান্টেড ভি2 কি, ওয়ান্টেড টু মেক এ বক্স, তাহলে আই টোল্ড হিম দ্যাট আই ওয়ান্টেড টু মেক এ বক্স, I told him that I wanted to make a box. Okay, clear? Next, he said to me, সে আমাকে বললো, you wanted to play, you wanted, first from মানে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে আমাদের করতে হবে হেড এবং বি3, বলছিলাম না বি2টাকে হেড এবং বি3 বসাতে হবে, তার মানে ফার্স্ট পারফেক্ট, তাহলে এখানে ইউ আছে, ইউ হবে, এটা হবে ইউ, অর্থাৎ I had wanted to play. সবগুলি এভাবে করবো আমরা। অপু সে I am going, এমটাকে কি হবে বলছিলাম, ওয়া জয়া, দেন কি হবে, অপু সে that I, ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস অপু, তো অপু একটা ছেলের নাম, এখানে হবে হি, অপুর পরিবর্তে কি হবে, হি, অপু said that he was going to market, এম ইজ আর থাকলে ওয়াজ আর হবে বলছিলাম না, she said I have written a letter, এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ থাকলে কি হবে বলছিলাম, হ্যাভ এস থাকলে কি হবে, হ্যাভ, তাহলে এখানে ইন্ডিরেক্টে হ্যাভ দেবো, আর আই হবে কি অনুযায়ী, সাবজেক্ট শি, যে শি তো শিই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে
দিবা ওই ইফ দিছে, ওই যে উইল দিছে, উইল থাকলে কি, উইল থাকলে ইফ, আর বাকি তো আগে নতুন। এই যে হুইচ দিছে, হুইচ, হুইচ থাকলে হুইচই দেবো, কানেক্টর কি দিব, এখানে ওয়েন দিল, এখানে কি দিল, ওয়েন, ওয়েন আছে তার মানে কি হবে, ওয়েনই হবে, কানেক্টর কি হবে, ওয়েনই হবে। কিন্তু এখানে যদি হ্যাভ থাকতো তাহলে ইফ হইতো, ইস থাকতো ইফ হইতো, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে ইফ, আর ডাব্লিউএইচ থাকলে ওই ডাব্লিউএইচ। ইম্পারেটিভ, ইম্পারেটিভে আমরা কি বলছিলাম, আদেশ উপদেশ অনুরোধ ইম্পারেটিভ, আর ইম্পারেটিভে কানেক্টর বসে কি, টু অথবা নট টু, টু অথবা নট টু। এখন ক্লিয়ার করার সময় আসছে যে কখন টু কখন নট টু। টু হইল যদি সেন্টেন্সটা হা বোধক হয়, আর যদি না বোধক হয় এই অংশটা, রিপোর্টেড স্পিচটা যদি না বোধক হয় তাহলে নট টু। যেমন আমি বললাম ডু ইট, এটা করো, এটা হা বোধক। ডোন্ট ইট, ডোন্ট ডু ইট, এটা করো না, এটা না বোধক। বললাম ওপেন দ্য ডোর, হা বোধক। ডোন্ট ওপেন দ্য ডোর, না বোধক। ডোন্ট লাফ এট দ্য পোর, দরিদ্রদের ঠাট্টা করো না, না বোধক। ডোন্ট রান ইন দ্য সান, রুদ্রে দৌড়াইও না, না বোধক। ডোন্ট মিক্স উইথ দ্য নটি বয়েজ, দুষ্টু ছেলেদের সাথে মিশো না, এটা না বোধক। যদি না বোধক হয় নট টু, না বোধক হইলে নট টু, আর না বোধক না হইয়া যদি হা বোধক হয় শুধু টু। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, শুধু টু না নট টু? এটা কি হবে, শুধু টু না নট টু? শুধু টু, কারণ এটা তো নেগেটিভ না, শুধু টু। এরপরে আসো এদিকে, এখন বলছে দুই, এটা করো, তার মানে এটা একটা অর্ডার করছে। এটা কি করছে, অর্ডার করছে। তাহলে এখানে সেট টুর পরিবর্তে কি, তাহলে হাসান ordered the boy, হাসান ordered the boy that, sorry, that হবে, that হবে, that হবে না, কি হবে, টু হবে। তাহলে হাসান ordered the boy to, টুর পরে, টুর পরে, নট টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টুর পরে, নট টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে ভার্ব কোনটা, ডু, তাহলে আমরা লিখব ডু ইট। ঠিক আছে? তাহলে এবার আনসারটা কি, এই যে আনসার করা আছে। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন। রফিক সেড টু মি, রফিক আমাকে বলল, প্লিজ ল্যান্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও। তাহলে এখানে কি করেছে, অনুরোধ করেছে। অনুরোধ হইলে কি, রিকোয়েস্ট। তাহলে এখানে রফিক সেড টুর পরিবর্তে কি হবে, রফিক রিকোয়েস্টেড মি। এরপরে কি হবে, দ্যাট না টু, টু কি হবে, টু, টুর পরে ভার্ব লাগবে। ভার্ব কোনটা এখানে, ল্যান্ড, টু ল্যান্ড। এরপরে মি, মি মানে মি, মি কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি, ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেস কেটা, ফার্স্ট প্লেস কে এখানে, রফিক। তিনি রফিক, রফিকের প্রোনাউন কি, রফিকের অবজেক্ট ফ্রম কি, হিম। তাহলে টু ল্যান্ড, ল্যান্ড হিম সাম মানি। খেয়াল করছি আমরা কথাটা, এখানে তো মি আছে, মিটা কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কোন প্লেস অনুসারে, ফার্স্ট প্লেস অনুসারে। ফার্স্ট প্লেসে কি আছে, রফিক। রফিকের প্রোনাউন কি, এখানে তো রফিকের প্রোনাউন, এখানে কি লিখবো আমরা, হি। কিন্তু হি লিখতে পারবো না, এখানে তো আছে অবজেক্ট ফর্মে, এখানে আছে কি অবজেক্ট ফর্মে। তাহলে হির অবজেক্ট ফ্রম কি, হিম। অর্থাৎ আই সাবজেক্ট ফ্রম, মি অবজেক্ট ফ্রম, মাই পসেসিভ ফ্রম, হি সাবজেক্ট ফ্রম, হিম অবজেক্ট ফ্রম, হিজ পসেসিভ ফ্রম, দে সাবজেক্ট ফ্রম, them object from, their possessive from, we subject from, us object from, our possessive from. তাহলে এখানে আছে কি অবজেক্ট ফর্মে। তাহলে আমরা কি এখানে রফিকের প্রোনাউন হইল হি, হি লিখবো না হিম লিখবো, অবজেক্ট ফ্রম কোনটা, হিম। এখানে উত্তর হচ্ছে
রফিক রফিক রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম সাম মানি। তাকে কিছু টাকা ধার দিতে আমাকে অনুরোধ করছিল, তাই না? এইভাবে যদি কেউ বুঝে করতে পারে তাইলে আর ভুল হওয়ার কিছু দেখি না। এই যে আনসার। এখানে একটা পোলাইটলি শব্দ ইউজ করা হয়েছে, এটা করা যেতে পারে, কারণ হয়েছে যে যেহেতু সে প্লিজ বলছে, তাহলে এখানে একটা পোলাইটলি শব্দ দেওয়া যেতে পারে। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ডাক্তার রোগীকে বললেন, ডোন্ট স্মোক, ধূমপান করো না। ডোন্ট স্মোক, ধূমপান করো না, মানে নেগেটিভ। তার মানে টু হবে না নট টু হবে? নট টু। তাহলে দ্য ডক্টর অ্যাডভাইস, ডাক্তার তো অ্যাডভাইস করেছেন নাকি, অথবা ফরবেড, নিষেধ করেছেন। ডাক্তার ফরবেড দ্য পেশেন্ট নট টু স্মোক। নট টুর পরে কি দরকার বলছিলাম? বার্ব দরকার। বার্ব তো ডোন্ট না, এখানে মূল বার্ব কোনটা? এখানে স্মোক, ধূমপান করা। ডোন্ট স্মোক, সরি, নট টু স্মোক। তাহলে আনসার কি হলো? দ্য ডক্টর ফরবেড দ্য পেশেন্ট নট টু স্মোক, বা ধূমপান না করতে নিষেধ করেছেন। নট টু স্মোক। ওকে, অ্যাডভাইস তো দিতে পারি আমরা, অসুবিধা নেই। তো এইভাবে আমরা সবগুলি করতে পারি। আমরা আর এত এক্সাম্পলে যাব না, আমরা অপটেটিভে চলে আসলাম। অপটেটিভ বলছিলাম, অপটেটিভে উইশ দ্বারা শুরু হয়, লিভ লং দ্বারা শুরু হয়, মে দ্বারা শুরু হয় বাক্য। এই যে মে দ্বারা শুরু হয়েছে, মাদার সেড মে আল্লাহ প্লিজ ইউ, মা বললেন আল্লাহ তোমার ভালো করুন, মঙ্গল করুন। এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কিন্তু কানেক্টর দ্যাট লাগে, এটা আমরা জানি নাকি? অপটেটিভ সেন্টেন্সে কানেক্টর কি লাগে? দ্যাট লাগে। আর হলো বাকি তো আগের মতোই। এখানে যেহেতু মে আল্লাহ ব্লিজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এই প্রার্থনাটা অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে উইশ বসে এবং ফ্রেড বসে। এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে? উইশ অথবা ফ্রেড। উইশ অথবা ফ্রেড। যদি প্রার্থনাটা সরাসরি অলমাইটির সাথে হয় তাহলে এখানে ফ্রেড দেবো আমরা, আর বাকি সব ক্ষেত্রে উইশ দিতে পারি। ঠিক আছে? প্রার্থনা যদি অলমাইটির সাথে হয় তাহলে ফ্রেড হবে, আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইশ। তাহলে এখানে কি হচ্ছে যে মাদার ফ্রেড দ্যাট, দ্যাট এখানে কি আছে? আল্লাহ, দ্যাট আল্লাহ মাইট। মে থেকে কি হবে? আমরা আগে বলছিলাম মে থেকে মাইট হয়, ক্যান থেকে কুট হয় বলছিলাম। তাহলে কি হবে? আল্লাহ মাইট ব্লিজ ইউ। ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে সেকেন্ড প্লেস। সেকেন্ড প্লেস এখানে কিছু নাই। মাদার সেড, মা বললেন। কাকে বললেন? আমাকেই বলছেন, মি। তাহলে মি থেকে কি হবে? এখানে মি হবে। অর্থাৎ মাদার ফ্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লিজ মি। আল্লাহ মাইট ব্লিজ মি, আল্লাহ যেন আমার মঙ্গল করেন। মা আমাকে দোয়া করলেন। হ্যাঁ, এই যেটা বললাম সেটাই। এরপরটা কি? দে সে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট। তারা বলল যে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এখানেও কি করছে? উইশড করছে, বা ফ্রেড দেওয়া যেতে পারে। তাহলে দে সে, আমরা বলবো দে ফ্রেড অথবা দে উইশ দ্যাট আওয়ার প্রেসিডেন্ট। আওয়ার প্রেসিডেন্ট মানে কি? আওয়ার প্রেসিডেন্ট থেকে কি করবা? এখানে হলো আওয়ার প্রেসিডেন্ট। তা আওয়ারটা কোত্থেকে আসছে? ফার্স্ট পারসন কিন্তু, আই, উই এগুলা থেকে। তো ফার্স্ট প্লেস কি? দে। দে পসেসিভ ফ্রম কি? এখানে তো আওয়ারটা তো পসেসিভ। উই, আস, আওয়ার। উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার পসেসিভ। তাহলে আওয়ারটা এখানে পসেসিভ। তাহলে এখানে দের পসেসিভ লাগবে। দের পসেসিভ হলো দে, দেম, দিয়ার। কি হবে? দিয়ার। তাহলে উত্তর হবে দিয়ার প্রেসিডেন্ট। দে উইশ দ্যাট, হ্যাঁ, দিয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ডিয়ার প্রেসিডেন্ট মাইটের পরে কিন্তু ভার্ব হবে। এখানে কিন্তু লং লিভ, বাট আমরা বলবো লিভ লং। আমরা বলবো কি? লিভ লং। কারণ
ওই যে টুর পরে অথবা নট টুর পরে অথবা বলছিলাম মুডাল ভার্বের পরে, সবসময় মনে রাখবা মুডাল ভার্বের পরে বার বসে। তা আমরা মাইট ব্যবহার করেছি না, তা মাইটটা একটা মুডাল অক্সিলারি না, তারপরে তো মাইট এর পরে লং লিভ হবে না, মাইট লং লিভ হবে না, মাইট লিভ লং। এখানে একটা ভুল করে শিক্ষার্থীরা, মনে থাকবে মাইট লিভ লং। তাইলে আমরা এখানে কি করলাম, দে উইশড ডিয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। এরপরে হলো উই সেড টু হার মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। এটা তো সহজেই আমরা পারবো আশা করি এগুলি। যাকে এক্সক্লামেটরি দেখি আমরা শেষ করে দিই। এক্সক্লামেটরি, হি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ। কি সুন্দর এই জিনিসটা, কি সুন্দর। সে বলল এই জিনিসটা কত সুন্দর। এখানে একটা সুন্দরের প্রশংসা করেছে। তাইলে এক্সক্লামেটরি চিহ্ন ক্ষেত্রে আমরা জানি যে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করা হয়, অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজও ব্যবহার করা হয়। তো এক্সক্লেমড উইথ জয় অথবা সরো এই দুটোই বেশি ব্যবহার করি আমরা। যদি বাক্যটা আনন্দসূচক হয় তাহলে জয় ব্যবহার করি, আর দুঃখ বেদনা বিষাদের যদি হয় তাহলে আমরা সরো ব্যবহার করি। এখানে নিশ্চয়ই দুঃখ প্রকাশ করেনি, তাহলে আমরা ব্যবহার করব কি, এক্সক্লেমড উইথ জয়। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, আর কানেক্টর হলো দ্যাট। কানেক্টর কি, দ্যাট। এক্সক্লেমড উইথ জয় দ্যাট, একটু বলবো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট বলে হবে ইট ওয়াজ। ইট সাবজেক্ট এখানে কি, ইট। ইট ইজ থাকলে কি হয় বলছিলাম, এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয়। তাহলে ইট ওয়াজ, ইট ওয়াজ এ, ওয়ার্ড থেকে দিব ভেরি, ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। কি হবে আনসার, ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। দেখি, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। ক্লিয়ার? নেক্সট, তিন্নি সেড হাউ ফাইন দ্য বুক ইজ। তিন্নি সেড, এটা তো আনন্দ প্রকাশ করছে। তাহলে তিন্নি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বুক ওয়াজ ভেরি ফাইন। দ্য বুক ওয়াজ ভেরি ফাইন। এরপরে বাক্যটা কি, নেক্সট, হি সেড হোয়াট এ ফুল রাকি ইজ। এখানে তো আনন্দ প্রকাশ করছে না, রাকি কত বোকা। এখানে মানে সরো বলবো আমরা। এখানে কি বলবো, হি এক্সক্লেমড উইথ সরো, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট রাকি ওয়াজ এ গ্রেটফুল। ভেরি ফুল তো বলবো না, এখানে ফুলের সাথে কি ভেরি ফুল হয় না গ্রেটফুল হয়। তাহলে আমরা কি বলবো, রাকি ওয়াজ এ ভেরি ফুল না এ গ্রেটফুল। কি বলবো, ভেরি ফুল বলবো। ঠিক আছে, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট রাকি ওয়াজ এ গ্রেটফুল। ঠিক আছে, তাহলে আমরা এক্সক্লামেটরিও করলাম। কিছু ব্যতিক্রম বিষয় আছে এখানে। প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্সের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যদি ফার্স্ট পারফেক্ট থাকে তাইলে কোনো চেঞ্জ হবে না। ইনভার্টেড কমার ভেতরে যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাইলেও কোনো চেঞ্জ হবে না। এই জন্য দুটাকে মনে করাই দিলাম। এরপরে কি বলছে, আরো কিছু বিষয় লক্ষ্য করা যায়। কি লিখছি আমরা, রিপোর্টিং ভার্ব সেজ টেলস থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এতক্ষণ আমরা কি দেখলাম, ইনভার্টেড কমার ভেতরে টেন্সের পরিবর্তন হয়। হয়েছে না টেন্সের পরিবর্তন? প্রিয় শিক্ষার্থীরা, টেন্সের পরিবর্তন হয়েছে। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব যদি সেজ থাকে অথবা টেলস থাকে তাইলে ইনভার্টেড কমার ভেতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে যথাযথভাবে আগের মতোই। কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। যে ইজ থাকলে ওয়াজ করি, হ্যাঁ, বা প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম করি, এগুলো করছি না আমরা একটু আগে। ক্যান থাকলে কুড করি, মে থাকলে মাইট করি, একটু আগে করছি না এগুলি। এইসব টেন্সের পরিবর্তন করা যাবে না, শুধু করা যাবে কি, পার্সনের পরিবর্তন। আবার রিপোর্টিং ভার্ব যদি উইলসে দ্বারা শুরু হয়, রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রথম অংশটা যদি উইলসে থাকে, হি সেড টু মি না দিয়ে যদি বলে হি উইল সে মি, হি উইল সে মি, এইভাবে যদি থাকে তাহলেও রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই দুটা বিষয় মনে রাখতে হবে। 3 নম্বর কথা, যে রিপোর্টিং ভার্বে যদি হ্যাভ বা হ্যাজ দ্বারা শুরু হয় তাইলেও কোনো টেন্সের পরিবর্তন হবে না। যেমন হি হ্যাজ সেড, সেন্টেন্সটা একটা সেন্টেন্স না, হি হ্যাজ সেড, তিনি আমাকে বলেছেন,
বললে একটা বাক্য দিলাম, ই হ্যাজ সেড, এটা প্রেজেন্ট পারফেক্ট না? ই হ্যাজ সেড, তে হ্যাজ সেড যদি থাকে তাইলেও ওই দিকে কোনো টেন্সের পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন হবে না কয়টা সিচুয়েশনে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যদি চিরন্তন সত্য থাকে তাইলেও কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য টিচার সেড টু মি বা সেড টু আস, দ্য টিচার সেড টু আস, শিক্ষক আমাদেরকে বললেন দ্য আর্থ ইজ রাউন্ড, চিরন্তন সত্য। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এগুলো চিরন্তন সত্য। যদি চিরন্তন সত্য বাক্য থাকে ইনভার্টেড কমার ভেতরে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং ভার্ব সে সেজ দ্য থাকে তাইলেও পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি উইল সে থাকে তাইলেও পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বে যদি হ্যাভ সেড থাকে অথবা হ্যাজ সেড থাকে তাইলেও পরিবর্তন হবে না। এই কয়টা বিষয়ও আমাদের মাথায় রাখতে হবে। তো আমি খুব দ্রুত করার চেষ্টা করেছি। তো এখানে আরও বেশ কিছু এক্সাম্পল আছে। ওই যে এই ব্যবহারগুলি যেগুলি আমি বললাম, যে সেজ টু বলেছে, আমরা এখানে কোনো টেন্সের পরিবর্তন করি না। এখানে আর আছে, আমি এম এ রাখছি। আরটা কি প্রেজেন্ট টেন্স না? তা আমি এখানে এম দিয়েছি, আই এর সাথে তো আর রাখা যায় না, এই জন্য হয়েছে। এরপরের সেন্টেন্সটা কি? ইউ আর মানে প্রেজেন্ট টেন্স না, তাহলে ফার্স্ট টেন্সে আমরা দেখবো এই যে টেন্সের পরিবর্তন হয়েছে। টেন্সের পরিবর্তন হলে তো আর থাকলে তো ওয়াজ ওয়ার হইতো আসলো, ওয়াজ ওয়ার হওয়ার কথা ছিল না, তা কিন্তু আমি করিনি। এখানেও কিন্তু আর আছে, ওয়াজ ওয়ার এরকম কিছু করিনি। এরপরে কি? ই হ্যাজ সেইড আছে, তার মানে টেন্সের পরিবর্তন হওয়ার কথা না। এখানে কি আছে? আই এম গোয়িং টু, সেটা কি আমরা করেছি? টেন্সের পরিবর্তন করেছি? টেন্সের পরিবর্তন হয় নাই। আমি এটাই বোঝাবার চেষ্টা করেছি যে ওখানেও কোনো টেন্সের পরিবর্তন হবে না। যাক, মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তোমরা ভালো থাকো এবং এইগুলি বাসায় বসে বসে প্র্যাকটিস করো। আগামী কোনো একদিন আমরা প্যাসেজ নারেশনের উপরে একটা ক্লাস করব। প্যাসেজ নারেশনে সত্যিকার অর্থে মেইন প্রবলেমটা যেখানে হয় যে দুইজনের মধ্যে কথা হয়, এই দুইজনকে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে ভুল করি। হ্যাঁ, যে কার সাথে কার কি কথা হয়, এই স্পিকারকে, হ্যাঁ, আবার লিসেনারকে, এই বিষয়গুলো ক্লিয়ার করতে আমরা ভুল করি। এই ভুলটা যাতে না হয় এরকম আমি একটা ক্লাস রেডি করব। আগামী 2-4 দিনের ভিতরে তোমাদেরকে এরকম একটা ক্লাস দেব। তোমরা সেই পর্যন্ত আমাদের এই দি হুক ইন্টারন্যাশনাল স্কুলের যে দি হুক অনলাইন ক্লাস এর সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।